আসসালামু আলাইকুম। প্যানাসিয়া পাবলিকেশনস কর্তৃক আয়োজিত টেক্সট প্যানাসিয়ার উপর সিরিজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টেক্সট প্যানাসিয়ার যেই স্কুল বয় কবিতাটি এই কবিতাটি আমাদের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, এই কবিতাটা নিয়ে টেক্সট বুকের উপর যে আলোচনা এবং টেক্সট প্যানাসিয়া এটার যে আনুষঙ্গিক আলোচনা, এগুলো নিয়ে আমাদের আজকের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আসেন আমাদের প্রথমে এই কবিতা থেকে শুরু করা যাক। স্কুল বয় লিখেছেন উইলিয়াম ব্লেক। রোমান্টিক পিরিয়ডের যিনি পায়োনার বলা হয়, মানে তাকে প্রি রোমান্টিক বলা হয়। রোমান্টিক ফেজ বলতে ইংরেজ সাহিত্যে যেই ফেজটা আছে বা সময়টা আছে, সেই সময়ে যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম ব্লেক। এবং উইলিয়াম এই রোমান্টিক পিরিয়ড এত গুরুত্ব দিয়ে উল্লেখ করার কারণ একটাই, যে রোমান্টিক পিরিয়ডে কিছু বৈশিষ্ট্য আছে, তার মাঝে খুবই ইম্পর্টেন্টলি বা নোটেবল একটা বৈশিষ্ট্য হচ্ছে শিশুদের নিয়ে কাজ করা বা হচ্ছে ইনোসেন্স নিয়ে কাজ করা। আমাদের একদম শিশুসুলভ আচরণ যেটাকে আমরা বলি, একদম ইনোসেন্ট, এই ইনোসেন্স নিয়ে সাধারণত রোমান্টিক কবিরা কাজ করতেন। তো উইলিয়াম ব্লেক হচ্ছেন তাদের মধ্যেও আর বেশি প্রমিনেন্ট। ওনার আপনারা যদি আপনাদের টেক্সট বুকে প্রথম একটা ইন্ট্রোডাকশন আছে, দেখবেন ওখানে লেখাই আছে যে ওনার ইন্টারেস্টের জায়গায় ছিল চাইল্ড বা চিলড্রেন। তো সেই হিসেবে ওনার অনেক কবিতা, ওনার বলতে গেলে যে সিংহভাগ কবিতায় কিন্তু শুধুমাত্র যে চিলড্রেনদের যে ইনোসেন্স এটার উপর বেস করে লেখা। এবং ওনার যে কালেকশন, কবিতার কালেকশন, যে সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স, এটাও কিন্তু সেম নামেই, যে ইনোসেন্স এবং লস অফ ইনোসেন্স। এবং এই কবিতাটার শেষেও এক্সারসাইজ পার্টে তাই লেখা আছে। তো চলেন আমরা কবিতাটা দেখি। উইলিয়াম ব্লেক প্রথম বলছে, আই লাভ টু রাইজ ইন আ সামার মর্ন। সামার মর্ন, এই মর্ন ওনারা কবিরা আসলে সাহিত্যিকরা ছন্দ মিলানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন শব্দকে রিডিউস করে, শব্দকে বড় করে। তারা এক কথায় গ্রামাটিক্যাল কোনো নিয়ম মানে না, এক কথায় এটাকে পয়েটিক লাইসেন্স বলা হয়। যে তারা চাইলেই তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী অথবা তাদের মত অনুযায়ী তারা যে কোনোভাবে শব্দকে চেঞ্জ করতে পারে। তো দেখেন এখানে কিন্তু সেম কাজটাই করতেছে, মর্নিংকে মর্ন বানাই দিছে। আই লাভ টু রাইজ ইন আ সামার মর্ন, আমি গ্রীষ্মের সকালে জাগতে পছন্দ করি। হোয়েন দ্য বার্ডস সিং অন এভরি ট্রি, যখন কাছে কাছে পাখিরা গান গায়। এবং দ্য স্ট্যান্ড হার্টসম্যান ওয়াইন্স হিজ হর্ন, এবং দূরে শিকারীরা ওয়াইন্স হিজ হর্ন। এই যে এখানে আমাদের বইয়ের একটা বিশেষত্ব দেখেন, আমাদের এইখানে এই ছোটো ছোটো করে 4, 2, 1, 3 এরকম নাম্বার দেওয়া আছে শব্দগুলোর পাশে। এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো দেওয়া হয়েছে, আপনারা যদি পরের পেজ আসেন দেখবেন এখানে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। আমাদের কবিতার ভেতরেও কিন্তু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ থাকে, যেগুলো আসলে আসার মতো, পরীক্ষায় আসার মতো, নোটেবল, যেগুলো অনেক বেশি নোটেবল। তো ধরেন এখানে আমাদের ছিল হচ্ছে স্কুল বইতে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আপনার এই যেখানে ওয়াইন্স, এই ওয়ার্ডটা কেন উল্লেখ করে বললাম, এখানে আরও কতগুলো শুরুতেই ছিল, আমি এগুলো মেনশন করি না, বাট ওয়াইন্সটা এই জন্য বললাম, ওয়াইন্স একটা বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখেন দ্য ডিস্ট্যান্ট হান্টসম্যান ওয়াইন্স ইজ হর্ন, এই ওয়াইন মানে ওয়াইনটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন হিসেবে ইউজ হয়, মানে বাতাস। বাট এখানে সাবজেক্টের পরে নাউনটা চলে আসছে, এটা কিন্তু প্লেসমেন্ট অনুযায়ী ভার্বের কাজ করতেছে। ওয়াইন মানে হচ্ছে বাতাস দেয়া বা বাঁশিতে ফু দেয়া। দ্য ডিস্ট্যান্ট হান্টসম্যান, দূরের শিকারীরা, ওয়াইন্স হিজ হর্ন, তার যে বাঁশি, তার যে শিঙা, সেটাতে ফু দিয়ে বাঁশি বাজানো শুরু করে, যে ফু দেয়া, বাতাস দেয়া, এটা হচ্ছে ওয়াইন্স। এবং দেখেন আমাদের বইয়ে কিন্তু এটাই লেখা আছে, ওয়াইন ভার্ভ, বুঝতে পারছেন? তারপর দেখেন অ্যান্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি, এটা হচ্ছে আমাদের স্কাইলার্ক। আমি যদি বলি আরও ইজি বাংলায় বলতে গেলে, আমাদের যে বাংলাদেশে কোকিলের কাউন্টার পার্ট, মানে এখানে কোকিল, ওইখানে হচ্ছে স্কাইলার্ক। মানে উইলিয়াম ব্লেক অথবা ইংল্যান্ডে বা ইউকেতে স্কাইলার্ক, মানে একই রকম, দুইটাই খুব সুন্দর ভাষায় গান গায় বা মিষ্টি ডাকে। ও হোয়াট সুইট কোম্পানি, সে এই যে স্কুল বয়, এই কথাগুলো কিন্তু সবই স্কুল বয়ের। খেয়াল করেন যে এখানে আই দিয়ে বলতেছে, আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন, হ্যাঁ, অ্যান্ড দ্য বার্ড সিং অন এভরি ট্রি, মানে আমি সকালে জাগতে পছন্দ করি। তো এই আমিটা কে? মূলত এখানে কিন্তু কবিতা আমিটা হচ্ছে স্কুল বয়, যে স্কুল বয়টা নামটা, সে স্কুল বয়টা সকালে জাগতে পছন্দ করে, সে পাখিদের সাথে গান গায়, এবং সে পাখিকে বলতেছে যে ও হোয়াট সুইট কোম্পানি, কত সুন্দর, মানে আমার সঙ্গ বা আমার সঙ্গী, ও হোয়াট সুইট কোম্পানি, কত মিষ্টি একটা সঙ্গী। এই দেখেন কোম্পানি, এই ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কোম্পানি, এটা হচ্ছে একটা নাউন। এবং হচ্ছে তারপরে দেখেন, বাট টু গো টু স্কুল ইন আ সামার মর্ন, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, আমরা মর্নের ব্যাপার আগেই বলেছিলাম। তারপর দেখেন বলতেছে যে বাট দিয়ে শুরু হয়েছে। প্রথম স্ট্যান্সাটা খুব সুন্দর ছিল না?
প্রথম স্ট্যান্ডাতে সে বলতেছিল যে আমি সকালে জাগতে পছন্দ করি যখন গাছে গাছে পাখি ডাকে, দূরের শিকারি, অনেক দূরে যে শিকারীরা মাত্র ঘুম থেকে উঠে এখন শিকারে বের হবে, এই জন্য তারা একদম সব শিকারীকে জাগ্রত করার জন্য জোরে জোরে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমার সাথে স্কাইলার্ক পাখি, আমি গাছের নিচে শুয়ে আছি, সে গান গাচ্ছে, এবং সে আমার কত সুন্দর একটা সঙ্গী, কত সুন্দর একটা ডেসক্রিপশন সেটিং, খুব ইনোসেন্ট না ব্যাপারটা, একদম একটা টিপিক্যাল চিলড্রেনের অথবা একটা টিপিক্যাল চাইল্ডের যে সবেমাত্র প্রাইমারি স্কুলের গণ্ডিও পার করে নাই তার মতো কিছুটা, যে সকালে জেগে মাঠে যে সূর্য ওঠা উপভোগ করে, সকালে পাখির ডাক উপভোগ করে, ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এইরকম। কিন্তু তারপরে স্ট্যান্ডাটা, আমরা কবিতায় যে ভাগগুলো থাকে এগুলোকে স্ট্যান্ডা বলি, সেকেন্ড স্ট্যান্ডা এসে কী হয়েছে, হুট করে শুরু হয়েছে বাট দিয়ে। খেয়াল করেন, বাট কিন্তু একটা কন্ট্রাস্টিং কনজাংশন, মানে এটা হচ্ছে কন্ট্রাস্ট তৈরি করে বাট, মানে আগেরটা থেকে তার মানে পরেরটা কী হবে, টোটালি ডিফারেন্ট। এখন পড়লে আপনারা বুঝবেন যে বাট টু গো টু স্কুল ইন আ সামার মর্ন, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে। কিন্তু সকালবেলা, এই যে সকালটায়, এই যে সুন্দর সকালটায়, এই গ্রীষ্মের সকালটায় আমি যে উঠে এরকম পাখির সাথে গান গাইতেছিলাম, পাখির গান শুনতেছিলাম, এই সকালটাতে টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, এই যে সকালে স্কুলে যা, মানে যে স্কুলে যাবে সকালে, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, এইটা একদম সব আনন্দ, যেই মানে এতক্ষণ যে আনন্দে ছিল সে, প্রকৃতির মাঝে যে একটা মানে বলা যায় যে কাইন্ড অফ একটা শান্তি, সবগুলাই চলে যেতেছে এখন। সে যখন মনে হয়েছে তার যে স্কুলে যেতে হবে, তার যত রকম আনন্দ ছিল সব আনন্দ চলে গেছে মাথা থেকে। ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম, সে কাছে নিচে শুয়েছিল, হুট করে তার মনে হয়েছে আরে সময় নেই, স্কুলে যেতে হবে, তার যে মনের আনন্দটা ছিল সব এক নিমিষে চলে গেল। এটাই সে বলতেছে, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে আন্ডার আ ক্রুয়েল আই আউটওয়ার্ন। আন্ডার আ ক্রুয়েল আই আউটওয়ার্ন মানে কি, এর একটা ফ্রেজ, ক্রুয়েল আই আউটওয়ার্ন। এটা হচ্ছে আমাদের বইতে যদি আপনি এক্সারসাইজ পার্টে যান, দেখবেন যে সেখানে ফিগার্স অফ, আমাদের যেই কি বলা যায় এটাকে, ফিগার্স অফ স্পিচ বা কবিতায় যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ থাকে, এই ফিগার্স অফ স্পিচের ভিতরে দেখবেন বইতে কিছু লাইন উল্লেখ করা আছে, সে এই ফ্রেজগুলো আসলে কি, এবং এগুলো কিন্তু সবগুলোই মেটাফোর, এবং আমরা এখানে এগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখেন এই যে এখানে আন্ডার আ ক্রুয়েল আই আউটওয়ার্ন, এখানে আউটওয়ার্ন ওয়ার্ডটা, এখানে এই যে ক্রুয়েল আই, ক্রুয়েল আউটওয়ার্নটা আসে না, ক্রুয়েল আই, এই ক্রুয়েল আইটা কিন্তু মেটাফোর। কেন মেটাফোর আমি বলি, তার আগে বলিনি মেটাফোর জিনিসটা কি। মেটাফোর জিনিসটা হচ্ছে যখন দুইটা অসম বিষয়কে ডিরেক্ট তুলনা করা হয়। আমি বললাম ইউ আর আ রোজ, তুমি একটা গোলাপ, এই যে তুমি আর গোলাপের মাঝে যে ডিরেক্ট তুলনা, এই অসম একটা তুলনা, মানে একটা মানুষ এবং একটা বস্তুর মাঝে, এটাকে বলা মেটাফোর। এখন এখানে সে কি বলতেছে, আন্ডার আ ক্রুয়েল আই আউটওয়ার্ন। আউটওয়ার্ন ওয়ার্ডটা মানে হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন সেকেরে, বা আমরা বলি কনভেনশনাল। আউটওয়ার্নের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কুচকে যাওয়া, বা হচ্ছে এক কথায় বৃদ্ধ মানুষের গায়ের যে চামড়া কুচকে যায়, পুরনো এরকম। কিন্তু এখানে আউটওয়ার্নের যে কনটেক্সচুয়াল মিনিং সেটা হবে হচ্ছে সেকেলে, আগের, মানে আমরা বলি না যে পুরনো মানসিকতার, পুরনো মানসিকতা। তো দেখেন ক্রুয়েল আই আউটওয়ার্ন, ক্রুয়েল আইটা কি বলতেছে যে আন্ডার আ ক্রুয়েল আই আউটওয়ার্ন দ্য লিটল ওয়ান্স, লিটল ওয়ান্স হচ্ছে স্কুল বয়রা, স্পেন্ড দ্য ডে ইন সাইং অ্যান্ড ডিসমে। তারা একটা ক্রুয়েল আই, একটা নিষ্ঠুর চোখের নিচে, বা হচ্ছে খুব রাগান্বিত একটা চোখের নিচে তারা হচ্ছে কী করে, তাদের দিনটা পার করে ইন সাইং অ্যান্ড ডিসমে, হতাশা এবং দীর্ঘশ্বাস এর মাঝে তারা এই এই রাগান্বিত চোখটা, বা তীক্ষ্ণ অথবা বলতে পারেন যে খুব রাগান্বিত হয়ে তাকায় আছে এরকম একটা চোখের নিচে তারা সারাদিন পার করে। তখন এই চোখটা আসলে কে, এই চোখ দিয়ে আসলে কাকে কম্পেয়ার করা হইতেছে, এটা হচ্ছে টিচার্স, স্কুল টিচার। মানে আমাদের, আপনারা দেখবেন না প্রাইমারিতে কিছু টিচার থাকে যে স্টুডেন্টদের এত পরিমাণে, মানে সারা ছোট বাচ্চা, মানে প্রাইমারির বাচ্চা, সে কি বুঝে, সে 2-3-তে পড়তেছে মাত্র, সে পড়াশোনার বিষয়টাই সে এখনো বুঝে ওঠে নাই। তাকে হচ্ছে সবসময় খুব মানে চোখ বড় বড় করে, মানে রাগ দেখায় হচ্ছে তাকে সবসময় পড়ায়, বা হচ্ছে একটা কিছু লিখতে বললো সে বলতেছে আমার ভালো লাগে না, তখন সে একটা ব্যাট নিয়ে আসে, তো ওরা ভয় লিখতে থাকে। এই যে এটাকে বলে ক্রুয়েল আই, মানে এই যে আপনি রাগান্বিত হয়ে ওদের যে পড়াইতেছেন, বা স্টুডেন্টদের যে একটা টিচার, মানে একটা বাচ্চা স্টুডেন্টদের এত রাগ দেখিয়ে পড়াইতেছে, এটাকে বলা হচ্ছে ক্রুয়েল আই। এবং আউটওয়ার্ন কেন বলা হয়েছে, আউটওয়ার্ন বলা হয়েছে এই কারণে, অ্যাকচুয়ালি স্কুল কেমন হওয়ার কথা ছিল, স্কুল তো হওয়ার কথা ছিল জয়াস প্লেস, মানে সেখানে আনন্দে বাচ্চারা শিখবে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। কনভেনশনালি এটাই হয়েছে, আমাদের সাথে এটাই হয়ে আসছে, আমরা প্রাইমারিতে এই সেম সিনারিওটাই ফেস করে আসছি। এই জন্য বলতেছে ক্রুয়েল আই আউটওয়ার্ন, এই যে সেকেলে মানসিকতার যে একটা রাগান্বিত চোখ, অথবা এই যে টিচাররা যেমন বড় বড় চোখ করে তাকায় থাকে, এইটা আমাদের এই যে বাচ্চা, এটার নিচে কি করে, এই লিটল ওয়ান্স, এই স্কুল বয়গুলা স্পেন্ড দ্য ডে ইন সাইং অ্যান্ড ডিসমে, তাদের হতাশা এবং দীর্ঘশ্বাস, সাইং মানে দীর্ঘশ্বাসে তাদের দিনটা পার করে।
অ্যাট টাইমস আই ড্রপিং সিট মানে কি? ড্রপিং সিট মানে হচ্ছে ওই যে কাইন্ড অফ বলতে পারেন যে একদম কুজা হয়ে বসে থাকে না? আপনারা কখনো বেঞ্চে এরকম করছেন যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যান, তখন বেঞ্চে আপনার পিঠটা বাঁকা করে আপনি একবার বেঞ্চের ভিতরে চলে যান, ব্যাপারটা মনে হয় এরকম যে আপনি একদম দুর্বল হয়ে ক্লান্ত হয়ে বেঞ্চের ভিতরে যে বসে আছেন একদম কুজো হয়ে, এটাকে বলা হয় ড্রুপিং সিট। অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান্ড অ্যানশিয়াস আওয়ার, কতই না ঘন্টা। আমরা মেনি এ অথবা এন এর রুলস কিন্তু পড়েছি। আমি যদি মেনি এ ম্যান ওয়েন্ট দেয়ার, কতই না মানুষজন সেখানে যায়, আমরা কিন্তু কতই না বলি এটাকে, এটা পয়েটিক এক্সপ্রেশন। আমি বলতেছি স্পেন্ড মেনি অ্যান এনশিয়াস আওয়ার, কত এনশিয়াস আওয়ার বলতেছে সে, ঘন্টাকে সে এনশিয়াস বলতেছে। দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে ঘন্টাগুলো যে আমরা স্কুলে পার করতাম সেটা কিন্তু পার হইতে চাইতো না, মানে খুব বিরক্ত লাগতো কতক্ষণে ঘন্টাগুলো যাবে। এবং মাঝে মাঝে মতো শেষ ঘন্টা আসার আগে এত দুর্বল লাগতেছে, ঘন্টাটাই মনে হয় যেন খুব বোরিং। এই বোরিং আওয়ারগুলো, এগুলোকে সে এনশিয়াস আওয়ার বলতেছে, যে মেনি এন এনশিয়াস আওয়ার, কতই না এরকম বোরিং ঘন্টা আমি পার করছি, কত এরকম বিরক্তিকর হ্যাঁ ঘন্টাগুলো আমি পার করছি। নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, আমি আমার বইয়েও কোনো আনন্দ পাই না যে বইগুলো আমাকে দেওয়া হয় পড়তে। নর সিট ইন দ্য লার্নিংস বাওয়ার, এই লার্নিংস বাওয়ার ওয়ার্ডটা আরেকটা মেটাফোরের এক্সাম্পল। এটা আপনারা যদি আমাদের যে ফিগারস অফ স্পিচ আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন, এটা আমাদের সামারির পরে যে ফিগারস অফ স্পিচ দেখেন এখানে লার্নিংস বাওয়ার, এটা বইও দেওয়া আছে। আমরা এটা এখানে যেই ফিগারস অফ স্পিচগুলো আছে এই কবিতার ভেতরে, আমরা এই একটা পার্টে আমাদের বইয়ে এই টার্মসের আন্ডারে সবগুলা ফিগারস অফ স্পিচ নিয়ে এসেছি। তো লার্নিং বাওয়ার জিনিসটা কেন মেটাফোর, যেহেতু আমি একটু আগে বললাম এটা অসম তুলনাকে মেটাফোর বলে। বাওয়ার মানে হচ্ছে গার্ডেন, এটা আর্কাইক ওয়ার্ড, আগে এটা ইউজ হইতো ইউজুয়াল ইংলিশে, বর্তমানে এটা খুব কম ইউজ হয়। বাওয়ার মানে হচ্ছে বাগান বা গার্ডেন। তো বলতেছে লার্নিংস বা বাওয়ার মানে হচ্ছে শিক্ষার বাগান। শিক্ষার বাগান জিনিসটা কি তাহলে? স্কুল, আমরা যে স্কুলে পড়তাম সেটা তো শিক্ষার বাগান, শিক্ষার বাগান হওয়ারই তো কথা ছিল এটা। তো এটা এসে বলতেছে যে নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট নর সিট ইন লার্নিংস বাওয়ার, আমি আমার বইও কোনো আনন্দ পাই না, আমরা স্কুলেও কোনো আনন্দ পাই না। এক কথায় সে যে স্কুলে যায় পড়তে, মানে এই যে বলছিল না সে যে বাট টু গো টু দ্য স্কুল ইন দ্য সামার মন ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, এত সুন্দর সকালে আমি যখন শুনি স্কুলে যেতে হবে আমার সব আনন্দ চলে যায়। কেন চলে যায়? কারণ এখানকার যে সিস্টেম বা হচ্ছে যে নিয়ম, এগুলো কিছুই আমার ভালো লাগে না। এবং স্কুল বয়টা বলতেছে যে নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট নর সিট ইন লার্নিংস বাওয়ার, আমি বসেও আনন্দ পাই না, আমি পড়েও আনন্দ পাই না। ওয়ার্ন থ্রো উইথ দ্য ড্রেরি শাওয়ার, এখানে এটা একটা আরেকটা সুন্দর মেটাফোর। বলতেছে যে ওয়ার্ন মানে কি, এক কথা একদম পুরা ওয়ার্ন আউট বলে না আমরা, আই ওয়ার্ন আউট মানে আমি একবারে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে গেছে একবারে, হ্যাঁ একবারে দুর্বল হয়ে আমার শক্তি সব নিঃশেষ, এরকম ব্যাপারটা। যে সে বলতেছে আমি স্কুলে তো আনন্দ পাই না, বইও পাই না, এবং ওয়ার্ন আমি একবারে কাইন্ড অফ দুর্বল হয়ে পড়ি বা হচ্ছে একবারে বিরক্ত হয়ে পড়ি। কেন? উইথ দ্য ড্রেরি শাওয়ার জিনিসটা কি বলতেছে? মানে বিষাদ বর্ষণের কারণে আমি একবার ক্লান্ত হয়ে পড়ি। এখন বিষাদ বর্ষণ জিনিসটা কি, এটা আরও ক্লিয়ারলি বলতে গেলে আপনারা প্রাইমারি স্কুলে একটা বিষয় খেয়াল করছেন না, যে ঘন্টার পরে ঘন্টা হইতেই থাকে, মাঝখানে কোনো ব্রেক নাই, একটা সার্টেন পিরিয়ডের পরে ব্রেক আছে, কিন্তু এর আগে মানে সকাল থেকে 5টা ক্লাস একটা না, মানে একটার পর একটা টিচার বের হইতেছে, একজন আসতেছে, একজন বের হয় একজন আসে। তো তাদের এই যে কন্টিনিউইটি আসা যাওয়ার, এটা কিন্তু মানে দেখবেন আপনাদের নিজের যদি আপনাদের এক্সপিরিয়েন্সগুলো একটু মনে করে তাহলে কিন্তু দেখবেন যে মানে কী পরিমাণে ক্লান্ত লাগতো আর বোরিং লাগতো, যে 4টা ক্লাসের পরে 5 নাম্বার ক্লাসটা মানে মনে হইতো যে আমি আর করতে পারবো না এই ক্লাস, আমি শেষ। তো এই যেটা কেন হইতো, যে তার আগে যে শিক্ষকরা আসতেছে তারা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে যে পড়ায়, বাট এরকম না, তারা আসতেছে গতানুগতিক ওয়েতে বই নিচ্ছে, বই থেকে কয়েকটা লাইন বারবারে রিডিং পড়তেছে, কারোর এতে পড়াইতেছে হয়তো, বা না পারলে খুব হামতাম করতেছে, মানে জাস্ট কনভেনশনাল ওয়ে অফ টিচিং। তো এইটাতে কিন্তু আমরা সবাই বোর্ড হইতাম এক প্রকারে, সবাই এক কথায় যারাই প্রাইমারিতে পড়ে আসছি। তো এইটা কি সে বলতেছে ড্রেরি শাওয়ার, বিষাদ বর্ষণ, এই যে একটার পর একটা আসতেই আছে ঘন্টা, টিচার আইসা বকবক করতেই আছে, এই যে ড্রেরি বিষাদ শাওয়ার হচ্ছে বর্ষণ, সে হচ্ছে এই টিচারদের যে লেকচার, এটা হচ্ছে ড্রেরি শাওয়ার বলতেছে, খুব সুন্দর একটা মেটাফোর। তো সে এই ড্রেরি শাওয়ারের কারণে কাইন্ড অফ একবারে ক্লান্ত হয়ে যায়, সেই স্কুলে আনন্দ পায় না, বইও পায় না, এবং এই যে ড্রেরি শাওয়ার শুনতে শুনতে সে একেবারে ক্লান্ত হয়ে যায়। তবে দেখেন হাউ ক্যান দ্য বার্ড, এটা একটা স্ট্যান্সা, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, বলতেছে যে দেখেন সে নিজেকে বার্ডের সাথে কম্পেয়ার করতেছে। এই বার্ডটা কে মূলত? সে তো আপনার স্কুল বয়টাই। বলতেছে হাউ ক্যান আ বার্ড
হ্যাঁ, এই পার্টগুলো এভাবে গুরুত্বপূর্ণ কিছু মেটাফোর থাকবে, গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড থাকবে, যেগুলো কাকে মিন করা হইতেছে এটা কিন্তু এখানে ক্লিয়ার করা নাই, বিশেষ করে এই কবিতাটায়। এবং এগুলো যদি আপনারা এই বইয়ের কি পয়েন্টে যান, বই আমাদের কি পয়েন্ট আছে, কি পয়েন্টে গেলে হচ্ছে দেখেন আমি কি পয়েন্টটা দেখাই। আমাদের বইতে এরকম কি পয়েন্ট আকারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, এখানে আপনি চাইলে এখানে দেখলেই দেখবেন আপনি এখানে চলে আসছে আমাদের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে এগুলো দেখবেন এখানে চলে আসছে। তো এখানে এসে আপনারা এগুলো চেক করতে পারেন বইটা কিনে। তারপরে দেখেন আমরা শুরুতে চলে যাই একবারে কবিতায়। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ ইন সিং। বলতেছে যে পাখিটার জন্মই হয়েছে বর্ন ফর জয়, যার জন্মই হয়েছে আনন্দের জন্য, সে কিভাবে সিট ইন আ কেজ অ্যান্ড সিং, সে কিভাবে খাঁচায় বসে গান গাইতে পারে? যেই পাখিটার জন্ম হয়েছে পরিবেশে উড়বে ফিরবে আনন্দ করবে গান গাইবে, সে খাঁচায় বসে কীভাবে গান গাইতে পারে? সে প্রশ্ন করতেছে আপনাকে, অথবা ইন কোট অ্যান্ড কোট সে তার বাবা মাকে প্রশ্ন করতেছে যে আমাকে যে স্কুলে পাঠানো হয়েছে আমি বার্ডের মতো, আমার জন্ম হয়েছে জয়ের জন্য, কিন্তু আমাকে যদি এটা খাঁচায় ভরে বলে গান গাইতে আমি গান গাইতে পারবো? এটাই সে বলতেছে। হাউ ক্যান আ চাইল্ড, কীভাবে একটা শিশু ওয়েন ফিয়ার্স অ্যানয়, দেখেন এখানে ফিয়ার ওয়ার্ডটা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। ফিয়ার্স অ্যানয় বলতেছে যে ভয় যখন আমাকে বিরক্ত করে, ভয় যখন একটা ছোট শিশুকে বিরক্ত করে, হ্যাঁ, এখন ভয় কীভাবে বিরক্ত করতে পারে দেখেন, ভয় তো বিরক্ত করার ক্যাটাগরি না, কিন্তু ভয়কে কিন্তু আমরা এখানে নাউনের মতো ট্রিট করতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, বলতেছেন যে ভয় হচ্ছে একটা লোক, সেই সব ভয় দেখায়, এটা বলে পার্সনিফিকেশন। দেখেন এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচে দেয়া আছে এটা নাউনের মতো কাজ করছে। এবং ফিগার্স অফ স্পিচে যদি যান আপনারা, তখন এখানে ফিগার্স অফ স্পিচে পরের পেজে পার্সনিফিকেশন দেওয়া আছে, যে এটা কিন্তু একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। তারপরে দেখেন how can a boy fares annoy but droop his tender wing and forget his youthful spring, যে কিভাবে একটা বাচ্চা যখন তাকে ভয় বারবার বিরক্ত করে, এক কথা তাকে সবসময় সে ভয়ে তটস্থ থাকে, আমরা বলি না তটস্থ থাকা, সে ভয়ে সবসময় তটস্থ থাকে, এরকম একটা ছেলে যখন ভয়, একটা ছোট শিশু সে অলওয়েজ ভীত, সে কিভাবে মানে সে কেনই বা এটা করবে না, সে তো এটাই করবে, যেখানে সে বলছে বাট ড্রুপ হিজ টেন্ডার উইং অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং। তার তো কথা ছিল কি, এই যে বাট ড্রুপ হিজ টেন্ডার উইং, ড্রুপ মানে কি বলছেন না, যে একদম কুজো হয়ে বসে থাকা, মানে এক কথা নামিয়ে নিয়ে আসা, বলতেছে তার যে নরম ডানাগুলো বা একদম কচি ডানাগুলো, মানে এক কথায় তার চাঞ্চল্য, মানে তার যে বাচ্চা সুলভ চাঞ্চল্য, এটাকে সে কীভাবে মানে জোর করে একেবারে লুকিয়ে আনবে, এবং হচ্ছে ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, কীভাবে ভুলে যাবে তার যে ইউথফুল স্প্রিং। দেখেন খুব সুন্দর একটা ফ্রেজ, ইউথফুল স্প্রিং। স্প্রিংকে বলা হয়েছে মানে স্প্রিং যেই ঋতুটা, যাকে চাইল্ডহুডের সাথে কম্পেয়ার করা হয়েছে, যে আমাদের চাইল্ডহুডে স্প্রিংয়ের মতো বসন্তকাল, আনন্দ আর আনন্দ, রং চারিদিকে, কোকিল ডাকে, মানে এক কথায় ঋতুরাজ এজন্যই বলা হয়। আমাদের সময়টার সব থেকে আনন্দ ঘন সময় কিন্তু আমাদের চাইল্ডহুডটাই। সে চাইল্ডহুডকে স্প্রিংয়ের সাথে কম্পেয়ার করে বলতেছে যে কীভাবে একটা বাচ্চা যার জন্ম হয়েছে জয়ের জন্য, আনন্দের জন্য, সে কীভাবে একটা খাঁচায় বসে গান গাইবে, এবং সে কীভাবে তার এই যে আনন্দ ঘন দিন এগুলো সে কীভাবে ভুলে যাবে। কারণ সে ভুলতে বাধ্য হয়, কেন বাধ্য হয়, ওয়েন ফেয়ার জন্য তাকে সবসময় ভয় তটস্থ করে রাখে, এবং এই জন্যই কিন্তু সে তার যে চাঞ্চল্য, তার যে স্বভাব সুলভ চাঞ্চল্য, সেটা সে একবারে লুকিয়ে একদম স্কুলের ওই যে ক্রুয়েল আইয়ের নিচে বসে একদম ক্লান্ত হওয়ার পরেও সে কিন্তু ক্লাসগুলোকে অথবা তার যে স্কুলের লাইফটাকে খুব বাধ্য হয়ে পার করে। কিন্তু সে যে মূলত তার কথা ছিল কি, অনেক বেশি আনন্দ করা, সে কিন্তু কমপ্লিটলি আনন্দটা ভুলতে বাধ্য হয় শুধুমাত্র ওয়েন ফেয়ার্স নয়, যখন সে ভীত সন্ত্রস্ত থাকে, এই জন্যই। তারপর দেখেন ও ফাদার অ্যান্ড মাদার, সে এখন ডিরেক্ট বাবা মারে বলতেছে, তারাই তো স্কুলে পাঠাইছে, বলতেছে ও ফাদার অ্যান্ড মাদার, বাবা মা, ইফ বার্ডস আর নিভড, দেখেন বলতেছে যে যদি ফুলের কুড়ি, মানে একদম চারা গাছ যেটাকে বলা হয়, একদম মানে ছোট চারা গাছ মাটি থেকে মাত্র বের হয়েছে গাছটা, ইফ বার্ডস আর নিভড, যদি ওই চারা গাছটাকেই ভেঙে দেওয়া হয়, মাত্র যে গাছটা মাটি থেকে মাত্র বের হইলো, সে বড়ও হয় নাই, সে একদম কচি, এই গাছটাকে যদি ভেঙে দেওয়া হয়, অ্যান্ড ব্লোজমস ব্লোন অ্যাওয়ে, বলতেছে যে এমন যদি যে ফুলের মুকুলগুলো বা ফুলের কুড়িগুলো, মাত্র ফুলও হয় নাই, সে শুধুমাত্র ছোট কুড়ি, এই কুড়ি অবস্থা যদি তাকে গাছ থেকে ঝেড়ে ফেলা হয়, মাত্র সে গাছে কুড়ি হয়ে ফুলও ফোটে নাই, তার জীবনের কোনো কিছু শুরু হয় নাই, তখনই তাকে গাছ থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, তখন কী হবে? ইফ, বলছে ইফ, যদি এটা করা হয়, অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্লান্টস আর স্ট্রাইপড, এবং যদি ওই যে টেন্ডার প্লান্টস
মানে হচ্ছে ছোট গাছ, অঙ্কুরিত মানে মাত্র যে গাছটা মাটি থেকে বের হয়েছে, টেন্ডার প্লান্ট আর স্ট্রাইপ যদি এটাকে মারিয়ে দেওয়া হয়, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিঙ্গিং ডে বাই সরো অ্যান্ড কেয়ার ডিসমে, কি দ্বারা, ইফ যেহেতু বলছে মানে এটা যে মেরে এই চারা গাছটাকে যে ভেঙে ফেলা হবে, ফুলগুলোকে যে বার্ডস, মুকুল, ব্লজম, হ্যাঁ ছোটো কুড়ি ফুলের, এগুলোকে যদি গাছ থেকে ছেড়ে ফেলা হয়, হ্যাঁ কার দ্বারা ছেড়ে ফেলা হয়, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিঙ্গিং ডে বাই সরো অ্যান্ড কেয়ার ডিসমে, কারা ঝেড়ে ফেলবে, কাদের দ্বারা ঝেড়ে ফেলবে, বলতেছে যে সরো অ্যান্ড কেয়ার ডিসমে। কেয়ার ডিসমে মানে কি, এক কথায় আমরা মানে অপরিচর্যা বলে না, মানে গুরুত্ব দেওয়া হইতেছে না, একটা জিনিসের পরিচর্যা দরকার, একটা জিনিসের কেয়ার দরকার, কিন্তু কেয়ারলেসনেস, ব্যাপারটা হচ্ছে এরকম যে কেয়ারলেসনেস এবং হচ্ছে ডিসমে, সরো, দুঃখ বিষাদ দিয়ে তাদের এই যে ছোট চারা গাছটাকে এবং হচ্ছে ছোট কুড়িটাকে যদি মানে জন্মের শুরুতেই তাকে ধ্বংস করে দেওয়া হয়, তাদের কি থেকে, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিঙ্গিং ডে, স্প্রিঙ্গিং ডে, তারা যে বড় হয়ে উঠবে ছোট থেকে, তাদের যে আনন্দ, স্প্রিঙ্গিং ডেতে তাদের যে একটা উল্লাস যে তারা আস্তে আস্তে বড় হয়ে উঠতেছে, এইটা থেকে যদি আগেই এই ছোট অবস্থায় যদি এই মানে দুঃখ বিষাদ দিয়ে তাদের এই দিনগুলোকে তাদের থেকে কেড়ে নেওয়া হয়, তাদেরকে যদি একদম অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হয়, তাহলে কী হবে, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজিং জয়, তাহলে কিভাবে সামার অ্যারাইজিং জয়, সামার খুবই মানে মেটাফরিক, এটা লাইফের একটা স্টেজ। আমরা স্প্রিংয়ের কথা বলছিলাম না, স্প্রিং কিন্তু ছিল চাইল্ডহুড, বাট সেই স্প্রিংয়ের পর আসতেছে যে যদি স্প্রিঙ্গিং ডে নষ্ট করে দেওয়া হয়, বলতেছে এরকম যে যদি স্প্রিঙ্গিং ডেটাকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে সামার কীভাবে আসবে, স্প্রিঙ্গিং ডে তো নষ্ট হয়ে গেল, স্প্রিংয়ে আসলো, ধরেন একটা ঋতুতে স্প্রিংয়ে আসে নাই, সামার কীভাবে আসবে, এটা তো সিকুয়েন্সিয়ালি আসে। তো বলতেছে যদি মানে স্প্রিঙ্গিং ডেতেই সব কিছু নিয়ে নেওয়া হয়, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ এনজয়, আমার জীবনে সামার, আমার জীবন থেকে যদি আনন্দ কোনো যে শৈশব এটাই কেড়ে নেওয়া হয়, তাহলে আমার জীবনে যে প্রাপ্তবয়স্ক বা হচ্ছে আমি যখন যুবক বয়সে পরিণত হব, এটাতে আমি কীভাবে যে অ্যারাইজ ইন জয়, পরিপূর্ণতার সাথে কিভাবে আমি একটা যুবকে রূপান্তরিত হব, বা আমি বড় হব কিভাবে, সে বলতেছে সামারকে, এই সামার কিন্তু লাইফের যে তিনটা ফেজ, এখানে তিনটা ফেজ পাবেন। স্প্রিং, আমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে, স্প্রিং, সামার অ্যান্ড উইন্টার, খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা এক্সারসাইজ পার্টে বা হচ্ছে তারপরের পার্টগুলোতে দেখলে, কি নোটে দেখলে আপনারা দেখতে পারবেন। এই স্প্রিং হচ্ছে চাইল্ডহুড, এই সামার হচ্ছে অ্যাডাল্টহুড, আর এই উইন্টার হচ্ছে কি ওল্ড এজ। তিনটা কাল দিয়ে সে জীবনের তিনটে স্টেজকে বুঝেছে। বলছে আমার যদি এই স্প্রিংকে নষ্ট করে দেওয়া হয়, আমি বড় হব কিভাবে, আমি যে বড় হব জয় আনন্দ নিয়ে, আমার বড় হইতে যেই মেধা মনন লাগবে, এটা তো আমার কিছুই তৈরি হয় না, কারণ এটা তৈরি হওয়ার জন্য যে স্প্রিং লাগতো সেটাই আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমি কীভাবে সামারে উপনীত হব, আমি কীভাবে ইউথ এইজে উপনীত হব। অর দ্য সামার ফ্রুটস অ্যারাইভ, সামার ফ্রুটস অ্যাপেয়ার, সামার ফ্রুটস বিষয়টা কি, আমাদের জীবনে সবথেকে বেশি অর্জন কিন্তু আমাদের যৌবন বয়সী হয়। আমরা যখন শিশু থেকে বড় হয়ে উঠি, আমরা আস্তে আস্তে বড় হইতে থাকি, এই শিশু থেকে উঠে কৈশোর পার করে যেই যৌবন বা এই যুবক বয়সটা, এটাতে কিন্তু আমাদের সব থেকে বেশি অ্যাচিভমেন্ট, আমাদের যা আমরা জীবনে বড় বড় অ্যাচিভমেন্ট বলতে পারি, সব কিন্তু এই সময়টার ভেতরেই হয়, এই সময়টার ভেতরে। হ্যাঁ বলতেছে আমার যদি এই যে অ্যাচিভমেন্ট হওয়ার জন্য যেই রকম মনন দরকার, এইটা গঠন করার জন্য যে স্প্রিং ছিল, এইটা যদি কেড়ে না হয়, তাহলে আমার সামার তো আসবেই না। আর সামার না আসলে আমার সামার ফ্রুটস কেমনে আসবে, আমার যৌবনের যে প্রাপ্তি এগুলো কেমনে বের হয়ে আসবে, এগুলো তো আসবেই না, কারণ এটা এই প্রাপ্তিগুলো অর্জনের জন্য যেই ব্যাকগ্রাউন্ড দরকার, এটাই তো আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমি কীভাবে আর প্রাপ্তি, আমার যে অর্জন, এই অর্জনগুলো কীভাবে আমি আমার সামনে নিয়ে আসবো, আমার তো অর্জন করার কোনো রকম শক্তি অবশিষ্ট নাই। আমাকে যদি ওই সময় এগুলো নিয়ে নেওয়া, আমি এখানে কীভাবে উপনীত হব। তারপরে দেখেন, অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয়, অর্থাৎ হাউ শ্যাল উই গ্যাদার, এই যে আমরা স্কুল বয় যারা, আমাদের যদি আগেই স্প্রিঙ্গিং ডে থেকে বঞ্চিত করা হয়, তাহলে হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয়, যে মানে যেটা এই যে দুঃখ, গ্রিফ, এই গ্রিফ যে বলছিল না বারবারই, কিন্তু একটা কথা সে বলতেছে, বিষাদ, দুঃখ, বেদনা, হ্যাঁ এইগুলো যে আমাদের জীবন থেকে আমাদের আনন্দ ঘন সময়গুলোকে কেড়ে নিচ্ছিল, এই যে বলছে যে গ্রিভস ডিস্ট্রয়, এই গ্রিফ যখন আমাদের এই যে স্প্রিঙ্গিং ডে, হাউ শ্যাল উই গ্যাদার, আমাদের ওই স্প্রিঙ্গিং ডে আমরা কীভাবে গ্যাদার করবো, যে স্প্রিঙ্গিং ডেটা ইজ ডিস্ট্রয়েড বাই গ্রিফ, দুঃখ দিয়ে যে স্প্রিঙ্গিং ডে বা যে চাইল্ডহুডটা ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমি এটা কীভাবে গ্যাদার করবো, হাউ শ্যাল উই গ্যাদার, ওটা আমরা কীভাবে ফিরে পাবো। অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার ওয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপেয়ার, খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন।
সে বলতেছে ব্লাস্ট অফ উইন্টার, মানে শীতের মানে আচমকা যে একটা দমকা হাওয়া, দমকা ধাক্কা, এটা আমরা কীভাবে কাটিয়ে উঠবো। এখন দেখেন লাইন দুইটা পড়ি, বলতেছে অর ব্লেজ দ্য মেলোয়িং ইয়ার ওয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার। এখন সে বলতেছে মেলোয়িং ইয়ার, এই মেলোয়িং ইয়ারটাই কিন্তু কোট অ্যান্ড কোট সামার ফ্রুটস বা হচ্ছে সামার এক কথায়, মানে আমার যেই প্রাপ্তির সময়, মেলোয়িং ইয়ার আমার প্রাপ্তির সময়, আমার প্রাপ্তির সময়টা এর আগে কিন্তু সামার এসে বলেছিল সামার ফ্রুটস বলে, যে বলতেছে হাউ শ্যাল উই ব্লিজ দ্য মেলোয়িং ইয়ার। আমরা কীভাবে, আমরা ধরেন ওই যে চাইল্ডহুডে যা ধ্বংস হয়েছে এটাই তো গ্যাদার করতে পারবো না, এটা গ্যাদার করতে না পারলে আমার সামারও আসবে না, এবং আমার যদি সামার না আসে আমার কোনো অর্জনও নাই। তাহলে আমরা হাউ শ্যাল উই ব্লিজ দোজ অ্যাচিভমেন্টস, ব্লিস মানে হচ্ছে এক কথায় মানে বাংলায় কনটেক্সচুয়াল বাংলায় বলতে গেলে যে আশীর্বাদ করা, বা হচ্ছে এখানে যদি আমরা বলি যে আমাদের যে অর্জনগুলো নিয়ে হচ্ছে শান্তিতে থাকা, খুশি থাকা। আমরা ওই অর্জনগুলো আমরা মাঝে মধ্যে বলি না যে আমার একটা অ্যাচিভমেন্ট, এটা না আমি খুব সন্তুষ্ট, এই যে সন্তুষ্ট থাকবা, হাউ শ্যাল উই ব্লিজ দ্য মেলোয়িং ইয়ার, আমরা আমাদের মনকে কীভাবে সন্তুষ্ট করবো আমাদের এই অর্জনগুলো নিয়ে। কিন্তু আমাদের তো অর্জনই হয় নাই, কারণ অর্জন হওয়ার জন্য আমার যেই সামার দরকার ছিল, এই সামার আসার আগে যে স্প্রিং, ওই স্প্রিংই কী হয়েছে যে বার্ডস আর নিপড, ওই স্প্রিংটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে গ্রিফ অ্যান্ড ডিসমে দ্বারা। তো বলতেছে অর ব্লিজ দ্য মেলোয়িং ইয়ার, হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয়, অর হাউ শ্যাল উই ব্লিজ দ্য মেলোয়িং ইয়ার, আমরা কীভাবে গ্রিফ যেই চাইল্ডহুডটাকে ধ্বংস করে দিচ্ছে এটা গ্যাদার করবো, অথবা আমরা কীভাবে আমাদের যে যৌবনের অর্জন, এই অর্জনগুলো নিয়ে সন্তুষ্ট থাকবো, কারণ আমার অর্জনই হয় নাই। ওয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার, খুবই ইম্পর্টেন্ট, বলছে যখন আমরা কখনই সন্তুষ্ট থাকবো, কখন আমরা এগুলো নিয়ে আনন্দিত হওয়ার কথা ছিল, ওয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার, যখন শীতের আচমকা একটা মানে করাল গ্রাস আপনার উপরে এসে পড়বে, আমাদের উপরে এসে পড়বে। এই শীতটা কিন্তু ওল্ড এজ, আমাদের ওল্ড এজটা কিন্তু হঠাৎ আসে, মানে এত মানে হঠাৎ চলে আসে। দেখবেন যে বৃদ্ধ মানুষগুলা কিছুদিন আগেও সমাজে কত ইম্পর্টেন্ট ছিল, হঠাৎ করে তার মানে আর কোনো আগের মতো মানে বলা হচ্ছে চাঞ্চল্য নাই, তার যে উদ্যম সেটা হারাই ফেলছে, এবং দেখবেন সে মানে জাস্ট মৃত্যুর জন্য দিন গণে, সে জাস্ট তার পুরনো দিনগুলো একদম নিভৃতে বসে স্মরণ করে এবং সে মৃত্যুর জন্য দিন গলে। তো এই যে দেখেন ব্লাস্ট অফ উইন্টার, হঠাৎ করে আপনার জীবন থেকে যে মোবিলিটি, এই মোবিলিটিটা পুরো ওল্ড এজ এসে মানে ব্লাস্টের মতো সে নিয়ে নিল আপনার জীবন থেকে, এবং যখন এই মোবিলিটি চলে গেলো আপনারা কিছুই করার নেই, আপনি জাস্ট একটা ওল্ড মানুষ, আপনি জাস্ট একটা কাইন্ড অফ মানে বর্তমান সমাজের কনটেক্সটে ইউজলেস মানুষ, আপনি আপনার মতো জীবনযাপন করতেছে, জাস্ট কবে মরবেন এই জন্য। তো বলতেছে ওই দিনগুলোতে ওই যে বৃদ্ধ বয়সগুলা অথবা ওই সময়টাতে আমরা কীভাবে আনন্দিত হব। বৃদ্ধ মানুষ কিন্তু দেখবেন, আপনি যদি বৃদ্ধ মানুষের সাথে বসেন দেখবেন তারা প্রায়ই পুরনো জিনিস মনে করে, পুরনো দিনের কথা মনে করে, যে আমরা এককালে এটা করতাম এটা করতাম। কেন মনে করে? মানুষজন কিন্তু স্মৃতিতে অনেক বেশি আনন্দ পায়, সে তার যে সুখ স্মৃতিগুলো আছে এগুলো মনে করতে খুবই পছন্দ করে। এখন কথা হচ্ছে আমার তো সুখ স্মৃতিই নাই, আমার চাইল্ডহুড নিয়ে নেওয়া হয়েছিল আমার থেকে, এবং এই কারণে আমার অ্যাডাল্ট হয়ে কোনো অর্জনই হয় নাই। আমি কিভাবে আমার ওল্ড এজে যে ওই সুদিনের স্মৃতি মনে করে আনন্দিত হব? আমার কাছে আমার তো কিছুই নেই আনন্দ করার, কারণ আমার কোনো অর্জনই ছিল না জীবনে, আমার কোনো চাইল্ডহুড ছিল না যে চাইল্ডহুড নিয়ে আমি বসে বসে চিন্তা করতে পারি। আমার চাইল্ডহুড ছিল, আমার যতদূর মনে পড়ে আমার চাইল্ডহুড ছিল এরকম যে স্কুলে যাব সকালে উঠে, তারপর হচ্ছে সন্ধ্যার একটু আগে আসবো, এসে একটা টিচার আসবে, সে পড়াবে, রাতে কিছু পড়া করবো, ঘুমায় যাবো, এই তো আমার চাইল্ডহুড ছিল। এবং এরপর আমি অ্যাডাল্টহুডে আসছি, অ্যাডাল্টহুডে আমি সেম কাজই করছি, করে জাস্ট একটা মানে জাস্ট ক্যারিয়ারের পিছনে দৌড়াইছি, একটা চাকরির জন্য দৌড়াইছি। চাকরি পাওয়ার পর আমার এই 8-5টা লাইফ ছিল, এমনি এমনি করে আমার লাইফটা চলে গেছে। আমার লাইফের সুখ স্মৃতি কোথায়? আমার মনে করার মতো ওই যে আমি এককালে গাছের নিচে শুয়ে কোকিলের ডাক শুনতাম, আমার তো এরকম স্মৃতি নাই। আমি কী নিয়ে বাঁচবো? আমি যখন বৃদ্ধ হব আমি কী নিয়ে আনন্দিত হব আমার সেই বৃদ্ধ বয়সে, যখন আমি মৃত্যুর জন্য দিন গুনছি? এটাই কিন্তু এখানে মতো দেখেন যে হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয় অর ব্লিজ দ্য মেলোয়িং ইয়ার ওয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার। যখন বৃদ্ধ বয়স আসবে আমি কী নিয়ে বাঁচবো? কবিতাটা এখানেই শেষ। কবিতাটা খুব ইন্টারেস্টিং ছিল। কবিতাটা শুরু হয়েছিল একদম ইনোসেন্স দিয়ে, এবং কবিতাটা কিন্তু শেষ হয়েছে সে লস অফ ইনোসেন্সে। আপনারা তারপরে পার্টে আমরা আস্তে আস্তে আসি, আরও ক্লিয়ার হব। কবিতার পর আমাদের ইম্পর্টেন্ট পার্টস হিসেবে কথা বলা হয়েছে, এখানে আরও অনেকগুলো আছে, আমি বলি নেই, আপনারা বই কিনলে বই থেকে কিন্তু পড়ে দেখতে পারেন, আরও অনেকগুলো আছে এখানে। তারপর আসেন কবিতার থিমটা কি, খুবই ইম্পর্টেন্ট থিমেটিক ব্যাখ্যা।
অ্যাকচুয়ালি কবি কী মিন করতে চেয়েছে এখানে, আমাদের কী বুঝাইতে চাইছে সে। দেখেন থিমটা এখানে আমরা দ্য কি মেসেজ অফ দ্য poem is that the school should be made place of mental pleasure, happiness and obtaining knowledge, where children will go willingly to meet their physical and mental fulfillment. But it is a matter of sorrow that the present environment of school is like a cage where the teachers grow panic for the student. সে কী বলতেছে যে এটা আমি যদি বাংলায় সাম আপ করি কাইন্ড অফ, যে স্কুল কেমন হওয়া উচিত ছিল আপনারাই বলেন, আপনাদের পার্সোনাল লাইফের এক্সপেক্টেন্সি থেকেই বলেন স্কুল লাইফ কেমন হওয়া উচিত ছিল। আপনার যেই প্রাইমারি স্কুল লাইফ এটা কেমন হওয়া উচিত ছিল, যে সকাল 10টা to 4টা স্কুল, তারপর হচ্ছে একটা কোচিংয়ে পড়া, কিছু একটা স্যার এসে পড়ানো, রাতে কিছু হোমওয়ার্ক করে ঘুমায় যাওয়া, তারপরের দিন উঠে আবার এই সাইকেলটা বারবার রিপিট করা। এটাই কি আপনাদের স্কুল লাইফের এক্সপেক্টেন্সি ছিল? যখন আপনারা একদম ছোট শিশু, যখন আপনার মাঠে আরেকটা শিশুকে দেখলে মন চায় চল খেলে আসি, আপনার ওই রকম মানসিকতা, আপনি কি এইরকম স্কুল লাইফ এক্সপেক্ট করেছিলেন? কিন্তু এটাই কিন্তু হয়েছে, এটাই কিন্তু সে বলছে যে মানে মূলত স্কুল শুড বি মেড, স্কুলগুলো কেমন হওয়া উচিত ছিল, যে এ প্লেস ফর মেন্টাল প্লেজার, হ্যাপিনেস অ্যান্ড অবটেনিং নলেজ। স্কুল হওয়া উচিত ছিল একটা জায়গা যেখানে গেলে শিশুরা কী করবে, মানে কী করতে পারবে, সেটা নলেজও পাবে, পাশাপাশি মেন্টাল প্লেজার অ্যান্ড হ্যাপিনেস, মানসিক শান্তিও পাবে, আনন্দও করবে তারা আনন্দের সাথে শিক্ষা, তারা আনন্দও করবে, তারা শিক্ষা গ্রহণও করবে, নতুন নতুন জিনিসও শিখবে সে। তারপরে দেখেন ওয়ার চিলড্রেন উইল গো উইলিংলি টু মিট দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফুলফিলমেন্ট। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে স্কুলগুলো কেমন হওয়া উচিত, যেখানে ওয়ার চিলড্রেন উইল গো উইলিংলি, তারা ইচ্ছা করে যাবে। কিন্তু কবিতায় কিন্তু কী ছিল, কবিতায় যখন তার মনে হয়েছে স্কুলে যেতে হবে, যে ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, মানে আমি কি মনে করলাম এটা আমার সব আনন্দ চলে গেল, মানে সেই স্কুলে মানে খুব বাধ্য হয়ে যায়, খুব মানে মানে না পারতে যায় কোথায়, সে এমন না যে তার নিজের উইলিংলি স্বেচ্ছায় যায়, বাধ্য হয়ে যায় ডেলিবারেটলি। কিন্তু স্কুলগুলো উচিত ছিল কেমন হওয়া, বাচ্চারা ইচ্ছা করে স্কুলে দৌড়ে দিবে যে না আমার স্কুলে যাওয়া লাগবে, কারণ ওখানে গেলে আমি আনন্দ পাই। বাট এটাই দেখেন তারপরে কী বলছে, বাট এই যে বাট বলছে না, কন্ট্রাস্টিং। কিন্তু উল্টা কি, ইট ইজ এ ম্যাটার অফ সরোদের, খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের এখানে টিচাররা কী করে, আমাদের এখানে টিচাররা গ্রো ফেয়ার ইন দ্য স্টুডেন্টদের মনে ওই যে ক্রুয়েলের মতো ফেয়ার তৈরি করে, তাই না? এটাই কিন্তু হয়। এবং এই মেসেজটাই কিন্তু কবি আমাদের কাছে পৌঁছে দিয়েছে, যে একটি স্কুল বয়ের ইন্টারনাল যেই বলতে পারেন যে লেমেন্টেশন, যে তার যে মানে একটা রোনাজারি আহাজারি, যে আমি তো এরকম লাইফ চাই নাই, আমার তো এরকম লাইফ দরকার নাই, আমি এই লাইফে আমি ক্লান্ত, এটা কেন হইতেছে আমার সাথে। এটাই কিন্তু কবি একটা সুন্দর ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করেছে একটা স্কুল বয়ের ক্যারেক্টারের মাধ্যমে। আর সামারি অফ দ্য পয়েম কি, আমাদের সামারি হচ্ছে কবিতাটা কীভাবে এগিয়ে গেছে, থিম হচ্ছে কবিতায় কবি কী মিন করতে চেয়েছে, সামারি হচ্ছে কেমনে কবিতাটা সামনে ফরওয়ার্ড করছে। দেখেন এটাতে আমরা প্রথমে দেখছিলাম সে হচ্ছে ফ্রি উইল এজেন্ট, সে সকালে ঘুম থেকে উঠে পাখির সাথে গান গাইতেছিল, গাছের নিচে বসেছিল, হুট করে তার স্কুলে যাওয়ার কথা মনে পড়ছে, স্কুলে যে কী হয়েছে, স্কুলে যে একদম পুরো ড্রুপিং সিট একবারে বাঁকা হয়ে বসতো সে ক্লান্ত হইয়া, কেন, কারণ টিচাররা এসে খুব মানে রাগ দেখাইতো তার সাথে, যে এটা পড়ো সেটা পড়ো, এবং হচ্ছে এই যে একটার পর একটা ক্লাসের কারণে সে খুবই ক্লান্ত থাকতো, মানে আউটওয়ার্ন হয়ে যেত সে এক প্রকারে। তারপর হচ্ছে দেখা গেল যে শেষ পর্যন্ত সে কী করছিল, স্কুল থেকে এসে তার বাবা মাকে বলতো যে আমাকে কেন ওখানে পাঠাইছো, ও ফাদার অ্যান্ড মাদার, যে এটা তো আমার মানে আমাকে অঙ্কুরই নষ্ট করে দিতেছে, আমার তো কোনো অর্জনই নাই, আমি পরবর্তীতে কী অর্জন করব, আমার তো অর্জন করার মধ্যে যে বিষয়গুলো এখানে নষ্ট হয়ে যেতেছে, আমি তো আমার পুরো লাইফ পুরোটাই বৃথা যাবে। এবং এভাবে কিন্তু পুরো কবিতাটা সিকুয়েন্সের সামনে গেছে। ফিগার্স অফ স্পিচ কবিতার গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। কবিতার যে ফিগার্স অফ স্পিচ, আমরা ফিগার্স অফ স্পিচ নিয়ে খুব ব্রডলি আলোচনা করেছি, এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন চাইলে, যে কীভাবে কোন লাইনটা কোন ওয়ার্ডটা ফিগার্স অফ স্পিচের কোন পার্টে পড়ে, এটা স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। তারপর কি পয়েন্টসের কথা বারবার আসছে, আমি বারবারই বললাম কি পয়েন্টসের কথা, যে কবিতার মাঝে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট থাকে যেটা অনেক বেশি আইডেন্টিফায়েবল, যেটা এমসিকিউতে আসতে পারে, যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা আপনারা যেন সহজেই বুঝতে পারেন। দেখেন দেয়ার আর 3 সিজনস, যদি প্রশ্ন করে আপনার এমসিকিউতে যে এই স্কুল বা কবিতায় কয়টা সিজনের নাম উল্লেখ ছিল, 3টা সিজন, দেয়ার আর 3 সিজনস, কোনটা, সামার, স্প্রিং, উইন্টার, 3টা সিজনের কথা উল্লেখ ছিল। তারপরে দেখেন ইউথফুল স্প্রিংয়ের কথা বলছিলাম, যে স্প্রিং দিয়ে কী সিগনিফাই করে বা মিন করে, এখানে আমাদের ক্লিয়ারলি বলে দেওয়া আছে। দেখেন বিউটিফুল এনজয়েবল চাইল্ডহুড ডেজ, স্প্রিং কিন্তু চাইল্ডহুড একটা সমার্থক ছিল।
আমাদের কি পয়েন্টে এসে এরকম কবিতার মাঝ থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, যেখান থেকে প্রশ্ন হইতে পারে, যেখান থেকে ব্যাখ্যা আসতে পারে, এরকম প্রশ্নগুলো কিন্তু আমাকে এখানে খুব সুন্দরভাবে অ্যাড করা আছে। এবং পরিশেষে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সারসাইজ পার্ট। বারে বারে বলা হয়ে থাকে যে বিশ্ববিদ্যালয়ে সাধারণত তাদের যে রিটেন পার্টের প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ের যে এক্সারসাইজ পার্ট ওখান থেকে করে। এবং আপনাদেরকে মানে বারবার বলা হয় যেন এক্সারসাইজ পার্টটা কোনোভাবেই মিস হয়ে না যায়। এবং এক্সারসাইজ পার্টে কিন্তু গুরুত্বপূর্ণ ফ্রেজ থাকে, গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকে, এবং ওয়ার্ডগুলোর মিনিং কী হতে পারে, এবং হচ্ছে ওয়ার্ডগুলোর পার্টস অফ স্পিচ কী, এবং ওখানে মাঝে মাঝে প্যারাগ্রাফ অ্যাড করা থাকে, আমাদের ওই লাইন এক্সপ্লেনেশন থাকে, যেগুলো আমার বিগত বছরে দেখেছি ওখান থেকে কমন পড়ছে, এরকমও হয়েছে অনেক। আমাদের সেন্টেন্স মেকিং থাকে, এই পার্টটা হাইলি ইম্পর্টেন্ট। এবং এই পার্টটা একটা গোছালো অ্যান্সার সহ একটা রিপ্রেজেন্টেশন কিন্তু আমাদের, এই যে আমি একটা পাতা যোগ করেছি, এরকম আপনাদের প্রতিটা পার্টির টেক্সচুয়াল এক্সারসাইজ দেখবেন। মানে আমাদের যেই এক্সারসাইজ পার্টটা বইয়ের, এটাকে আমরা টেক্সচুয়াল এক্সারসাইজ নামে আমাদের বইতে কিন্তু একদম, যেমন এখানে দেখেন আমাদের এই ইউনিটে ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড দিয়ে হচ্ছে একটা 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। আমরা কিন্তু খুব সুন্দর মতো একটা অ্যাকচুয়াল প্যারাগ্রাফ কেমন হয় ওই স্টাইল একটা প্যারাগ্রাফ ডেভেলপ করেছি। আবার ধরেন আমাদের এক্সারসাইজ পার্টে সেন্টেন্স মেকিং থাকে, এবং সেন্টেন্স মেকিংগুলো একটা পারফেক্ট সেন্টেন্স সহ কিন্তু আমরা দেখেন এখানে সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এই সেন্টেন্স মেকিংগুলো, ওয়ার্ডগুলো এবং হচ্ছে সেন্টেন্স মেকটা এভাবে করে। যেমন নিচে এক্সপ্লেনেশন আছে, ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড অ্যান্ড ব্লজমস ব্লোন অ্যাওয়ে, খুব গুরুত্বপূর্ণ লাইন ছিল। সেই স্কুল থেকে বাড়ি ফিরবে আপনাকে বলতেছে যে মানে কাইন্ড অফ খুব মানে আহাজারি করে কান্না করে যে কই পাঠাইছেন আমাকে, যে এই লাইনটা, এটা যে একটা এক্সপ্লেনেশন আসতে পারে আমাদের কিন্তু রিটেন পার্টে 2 নংয়ে সাধারণত কনটেক্সচুয়াল এক্সপ্লেনেশন অথবা থিম রাইটিং আসতে পারে। এই জন্য এক্সপ্লেনেশন খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই বইতে কিন্তু এক্সারসাইজ পার্টে এক্সপ্লেনেশনগুলোর একটা ভ্যালিডিটির সহ একটা উত্তর খুব সুন্দরভাবে সাজানো দেওয়া আছে। আপনারা যদি বই কিনে থাকেন তাহলে কিন্তু বইয়ের ওই পার্টগুলোতে অবশ্যই গুরুত্বের সহকারে চোখ বোলাবেন। আমি আবারও শুরু থেকে বলি, কবিতার পার্টে আমাদের যে কবিতার গুরুত্বপূর্ণ ফিগার্স অফ স্পিচ এবং হচ্ছে পার্টস অফ স্পিচ, এগুলো আমরা 1, 2, 3 করে ওয়ার্ডের পাশে দিয়ে দিয়েছি, এবং ওগুলো হচ্ছে আমাদের পরবর্তী পাতায় সুন্দরভাবে বইয়ের পাতাগুলোতে লিস্ট করা আছে। তারপর আমাদের কবিতার সামারি এবং থিম সেটা খুব সুন্দরভাবে ইন্টিগ্রেট করা আছে, এবং পরিশেষে যেটা না বললেই নয়, কি পয়েন্ট, আবারও বলি কি পয়েন্ট, এখানকার সব অনেকগুলো পার্টও কিন্তু কি পয়েন্টে চলে আসে, গুরুত্বপূর্ণ পার্টগুলো যেগুলো পরীক্ষা আসার মতো। এই পার্টগুলো কিন্তু আমরা অনেক সাধারণ গোছানোভাবে সেখানে উপস্থাপন করেছি। এবং অ্যাট লাস্ট আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ পার্ট, এটা আমরা একদম উত্তর সহ সুন্দরভাবে সাজিয়ে আপনাদের জন্য উপস্থাপন করেছি সেই বইতে। তো আশা করব আমাদের আজকের যে ক্লাস ছিল দ্য স্কুল বয় নিয়ে উইলিয়াম ব্লেকের, আমাদের স্কুল বয় পরীক্ষা থেকে মানে আমাদের এই কবিতা থেকে কী কী আসতে পারে, আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষায় রিটেনের জন্য কী কী ইম্পর্টেন্ট হতে পারে, সব কিছু কিন্তু আমাদের মোটামুটি ইতোমধ্যেই বলা হয়ে গেছে। আশা করব আপনারা ক্লাসটি খুব গুরুত্বের সহকারে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।